This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বেঈমান পাকিস্তান, এই বেঈমান শব্দটা বোধহয় পাকিস্তানের জন্য একেবারে যথোপযুক্ত। তাই তো রাজা মাত্র 3 ঘন্টা স্বরূপ প্রকাশ করে দিল গোটা বিশ্বের সামনে পাকিস্তান। এমনি বহুবার এর আগেও তারা করেছে। আজকে সবথেকে বড় খবর আবার বলছি, যারা টিভি এক্ষুনি খুললেন তাদের জন্য বলছি, দেখুন আজকে বিকেল বেলাতে আমরা জানতে পারলাম যে একটা সিজ ফায়ার হয়ে যাচ্ছে, সংঘর্ষ বিরতি ভারত এবং পাকিস্তানের মধ্যে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প টুইট করলেন, মার্কিন রাষ্ট্রপতি প্রথমে টুইট করলেন, তারপরে তার খানিকক্ষণ পর ভারত সরকার একটা সাংবাদিক বৈঠক করলো। ফরেন সেক্রেটারি সাংবাদিক বৈঠক করে বললেন যে ডিজিএমও পাকিস্তান অর্থাৎ ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পাকিস্তানের তরফ থেকে ফোন এসেছিল বেলা 3:35 বা 3:35 নাগাদ আজকে, এবং পাকিস্তান রিকোয়েস্ট করে যে আর এই যে সংঘর্ষ চলছে সেটা চালিয়ে গিয়ে কাজ নেই, ভারত যেন আর প্রত্যাঘাত না করে, তারাও আর এদিক থেকে হামলা করবে না ভারতের ওপর। এই রকম একটা পরিস্থিতিতে সিদ্ধান্ত হয় যে আজকে বিকেল 5টা থেকে কোনো পক্ষই কোনো পক্ষকে আর আক্রমণ প্রতি আক্রমণ কোনো কিছুতে যাবে না, যাকে সংঘর্ষ বিরতি বলে, এবং এটা একটা সমঝোতা হয়। তারপর আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করেন, সোশ্যাল মিডিয়া পোস্ট দেন, অফিসিয়াল হয়ে যায়, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জেনে গেল। তারপরে সন্ধ্যে 6টায় প্রেস কনফারেন্সের পর গোটা দেশ প্রস্তুত হয়ে গেল যে আপাতত আর এই যে স্টেট অফ আর্জেন্সি যেটা তৈরি হয়েছিল সামরিক দিক থেকে সেটা আর হচ্ছে না এবং শান্তি ফিরবে। এই রকম একটা অবস্থায় যে সমস্ত জায়গায় এই কদিন শেলিং হয়েছে, ড্রোন দেখা গেছে, সেখানে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা হচ্ছিল। ঠিক তখনই আমরা দেখলাম 8টা সাড়ে 8টা নাগাদ আবার একদিকে জম্মুর আকাশে, ওদিকে রাজস্থানের আকাশে, বিভিন্ন জায়গায় 11টা জায়গায় কোথাও ড্রোন, কোথাও হেভি শেলিং পাকিস্তানের মানে ওপার থেকে, বর্ডারের ওপার থেকে। সেই জন্যই আমরা বলছি যে পাকিস্তান আজকে একদম তাদের অরিজিনাল জাত চিনিয়ে দিল, তারা কি পারে আর তারা কি না পারে। গোটা বিশ্বের বিশ্বাসযোগ্যতা, বিশ্বের চোখে আজকে তারা তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। এতগুলো উইন্ডোতে শুভজিৎ আমরা দেখাচ্ছি, জায়গাগুলো দেখাচ্ছি। প্রথম দুটো ছবি শ্রীনগরের, একটা লালচক, একটা বিমানবন্দরের ছবি, উধমপুর, জম্মুর উধমপুরের ছবি দেখাচ্ছি, পাঞ্জাবের অমৃতসরের ছবি দেখাচ্ছি, আমরা বারমেরের ছবি দেখাচ্ছি, রাজস্থান এবং পাঞ্জাবের পাঠানকোটের ছবিগুলো দেখাচ্ছি, মার্ক করে দেখাচ্ছি। 11টা জায়গা, তার মধ্যে 6টা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, এবং 11টা জায়গা কিন্তু আলাদা 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 জায়গায়। এবং ভৌগোলিক অবস্থান যদি রাজা আমরা দেখি তাহলে এমনটাই নয় যে যেখানে শেলিং হচ্ছে সেই জায়গাগুলো পিওকের মধ্যে পড়ছে, এমন বহু জায়গা আছে যেগুলো পিওকের মধ্যে নয়, একেবারে সরাসরি পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে পড়ছে, মূল ভূখণ্ডের মধ্যে পড়ছে। এ থেকে পুরোপুরি অনুমান যে ওখান থেকে পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তান সরকারের প্রশ্রয় ছাড়া কেউ গুলি চালাতে পারে না। জানি না আগামী দিনে সকাল হলে পাকিস্তানের তরফ থেকে কোন যুক্তি খাড়া করা হবে। দেখুন শ্রীনগরের একটা ছবি, পাকিস্তান হামলা করার চেষ্টা করেছিল, এই চেষ্টা অবশ্য তাদের বিফলে গেছে। আবারও বলছি, এই মুহূর্তে বিশ্বের কাছে সমাদৃত ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম, সেই S-400 রুখে দিয়েছে। তৎক্ষণাৎ এই এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করা হয়, ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা তৎপর ছিল। এই যে আক্রমণ করার চেষ্টা করেছিল পাকিস্তান, সেটাকে তৎক্ষণাৎ রুখে দেওয়া হয়েছে। শুভজিৎ, একটা বিরাট বড় খবর এসেছে এই মুহূর্তে, ব্রেক করছি আমরা। চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা, NSA অজিত ডোভালের, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তার সঙ্গে কথা হয়েছে চীনা বিদেশমন্ত্রীর। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন চীনের, সংঘর্ষ বিরতিতে যাওয়ায় ভারতের ভূমিকার প্রশংসা চীনের, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আবার শুনুন একটা বিরাট খবর এই মুহূর্তে, চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা NSA অজিত ডোভালের।
সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন চীনের, সংঘর্ষ বিরতিতে যাওয়ায় ভারতের ভূমিকার প্রশংসা চীনের। অজিত ডোভালের সঙ্গে তার কথা হয়েছে, এটা অফিসিয়াল। অনির্বাণ, এই টুইটটা দেখে যেটা অব্যর্থ অনিবার্য প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর অনির্বাণ। অনির্বাণ, এইটা দেখার পর যে কোনো ভারতীয়র মনে এই প্রশ্নটা আসবে, একটু আগে পাকিস্তানের তরফ থেকে চীনা সমর্থন নিয়ে বা চীনের বন্ধুত্ব নিয়ে যে টুইটগুলো করা হয়েছিল সেটা খণ্ডন হয়ে যাচ্ছে, তার মানে নিশ্চিতভাবে রাজা। এবং আমি এক্ষেত্রে বলবো, সুভাষিস বাবু যখন যেমনটা বলছিলেন একদম ঠিক। চীনের বিদেশ নীতির ক্ষেত্রে একটা নির্দিষ্ট অবস্থান আছে, তা হলো চীন এখনো পর্যন্ত নিজের দেশের বাইরে বা নিজের বাউন্ডারির সঙ্গে সংশ্লিষ্ট বা সম্পর্কিত নয় এমন কোনো কনফ্লিক্টে কোনো দেশের সঙ্গে জড়ায়নি। মানে পৃথিবীতে দুখানা দেশের মধ্যে যুদ্ধ চলছে, চীন তার মাঝখানে নাক গলিয়েছে, মধ্যস্থতা করতে চেয়েছে, এমনকি তাদের মধ্যে কোনো একটি নির্দিষ্ট পক্ষ নিয়ে তাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য সমর্থন করবে বলে জানিয়েছে। এরকম কাঁচা বিবৃতি, একেবারে একদিকে হেলে পড়া বিবৃতি চীনের বিদেশ মন্ত্রক আজ পর্যন্ত দেয়নি। মানে স্বাভাবিকভাবেই সন্দেহ ছিল রাজা, এবং ঠিক সেই কারণে এই মুহূর্তে চীনের বিদেশ মন্ত্রকের দেওয়া যে অফিসিয়াল বিবৃতি, আমি সেই বিবৃতিটার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। ওয়াং ইর সঙ্গে অজিত ডোভালের কথা। রাজা, তুমি দেখো এখানে এটা পর্যন্ত লেখা নেই কে কাকে টেলিফোন করেছিলেন। চীনের বিদেশ মন্ত্রকের বিবৃতি এতটাই ব্যালেন্স হয়, এবং এভাবেই দেখে আমরা অভ্যস্ত, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কূটনীতির খবর কভার করে অথবা যারা দেখে অভ্যস্ত এই ধরনের বিবৃতি, তারা বুঝবেন যে এটা চীনের বিদেশ মন্ত্রকের বিবৃতি সুলভ। এবং সেখানে কিন্তু অজিত ডোভালের সঙ্গে কথার সময় ভারত যেভাবে আজকে সংঘর্ষ বিরতিতে পাকিস্তানের দেওয়া প্রস্তাবকে, সংঘর্ষ বিরতির যে প্রস্তাব সেটাকে মেনে নিয়ে ভারত যে একই সঙ্গে 12ই মে পর্যন্ত সেটাকে রক্ষা করতে রাজি হয়েছিল, সেটাকে প্রশংসা করেছেন। ভারতের যে শান্তির পক্ষে থাকা নীতি সেটাকে প্রশংসা করেছেন। অজিত ডোভাল কথা প্রসঙ্গে ওয়াং ইকে বলেন যে ভারতের নীতি কখনোই যুদ্ধ নয়, ভারত কখনোই যুদ্ধ ভারতের প্রথম চয়েস না। বলছি অনির্বাণ, এটার মধ্যে কি কোনো কার্যকারণ সম্পর্ক আছে? এই যে চীন পাকিস্তান খানিকক্ষণ আগে চীনকে উদ্ধৃত করে একটা পোস্ট করলো, একটা টুইট করলো যে তারা চীন নাকি তাদের পাশে আছে, তারপর একটা ডায়ামেট্রিক্যালি উল্টো দিকে অজিত ডোভালের সঙ্গে কথা হলো, একবারে ঠিক উল্টো দিকে এসে এর মধ্যে কি কোনো কার্যকারণ সম্পর্ক আছে? কোথাও কি মাঝখান থেকে চীন জানতে পারলো যে পাকিস্তান তাদের না জানিয়ে তাদের বিবৃতিকে মিসইউজ করছে, বা তারা বিবৃতি দেয়নি তার মিসইউজ করছে, তারপরে কি এটা হলো? দেখো রাজা, চীনের থেকে ভালো এই মুহূর্তে ভুক্তভোগী পাকিস্তানের বিদেশ নীতি এবং সমরনীতি, বা পাকিস্তানের এক্সিকিউটিভ যেভাবে চলছে, তার থেকে চীনের থেকে বড় ভুক্তভোগী আর কিছু নেই। বেল্ট অ্যান্ড রোড করিডোর বা ইনিশিয়েটিভ BRI আমরা জানি, তার একটা বিরাট অংশ বালুচিস্তানের ভিতর দিয়ে গিয়েছে। তাতে লক্ষ লক্ষ ডলার চীনের নষ্ট হচ্ছে বা ইউয়ান চীনের নষ্ট হচ্ছে, এবং ইতিমধ্যে চীনের অন্তত 6 জন আধিকারিক পাকিস্তানের ভিতরে উগ্রপন্থীদের দ্বারা অপহৃত হয়েছেন এবং আর কোনোদিন বাড়ি ফেরেননি, আর পৃথিবীর আলো তারা দেখবেন না। ফলে পাকিস্তানে কার সাথে কথা বলতে হয়, কার সাথে কথা বললে কোনো কাজ হয় অথবা হয় না, এটা চীনের থেকে ভালো এই মুহূর্তে আর কেউ জানে না। এবং সেই কারণেই চীন অতি দ্রুত পাকিস্তানের তরফ থেকে এই দাবিটা আসার সঙ্গে সঙ্গে, আমি তোমাকে তখনই বলেছিলাম মিশর তার কিন্তু ওয়াং ইকে বা চীনের বিদেশ মন্ত্রককে ট্যাগ করেননি, তার টুইটে বা পোস্টে, বা পাকিস্তানের বিদেশ মন্ত্রককে ট্যাগ করেনি। তারপরে কিন্তু চীনের তরফ থেকে জারি করা এই বিবৃতিতে স্পষ্ট হয়ে গেল যে পাকিস্তানের দাবি আসলে কতটা অসার ছিল। চীন ব্যালেন্স বিবৃতি দিতে সবসময় অভ্যস্ত, ফলে পাকিস্তান মিথ্যে বলে যেটা সরাসরি বলবে না, পাকিস্তানের নির্জলা মিথ্যে বুঝিয়ে দেওয়ার জন্য চীনের তরফ থেকে জারি করা এই বিবৃতিতে আমার মনে হয় যথেষ্ট রাজা। অনেক ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম অনির্বাণ সিনহার সঙ্গে, আমাদের পলিটিক্যাল এডিটর। একটু আগেই দুটো খবর পরপর আমরা আপনাদের দেখালাম খানিক সময়ের বিরতিতে। একটা খবর ছিল যে পাকিস্তান তাদের ফরেন মিনিস্ট্রি দাবি করছে যে চীনের বিদেশমন্ত্রী নাকি তাদের জানিয়েছে আজকে যে তারা পাকিস্তানের পাশে আছে, হাতে হাত মিলিয়ে কাজ করবে। তারপর এখন আমরা জানতে পারছি, এটা একদম অথেন্টিক, যেটা যে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চীনের বিদেশমন্ত্রীর কথা হয়েছে, এবং চীনের বিদেশমন্ত্রী সংঘর্ষ বিরতির এই সিদ্ধান্তে ভারতের যে ভূমিকা তাকে প্রশংসা করেছে চীন, এবং একই সঙ্গে অফিসিয়াল স্টেটমেন্ট এইটা, এবং একই সঙ্গে ডোভাল সাহেবকে চীনের বিদেশমন্ত্রী এটাও বলেছেন যে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ভূমিকা প্রশংসনীয়। সুতরাং এটাই সত্য, এবং পাকিস্তানের যে দাবিটা ছিল সেটা যে আসলে মিথ্যাচার, সেটা আর স্পষ্ট হতে বাকি নেই কোনো। রাজা, আমরা দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি। একটা যে খবর আমরা ব্রেকের আগে দিয়েছিলাম যে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে দাবি করা হয়েছে চীনের সঙ্গে নাকি তাদের কথা হয়েছে, এবং চীনের একজন মিনিস্টার তিনি বলেছেন যে তারা পাশে আছেন, তারা বসে নাকি প্রশংসা করেছেন। এটা একদিকে।
যেটা প্রকাশ্য আসার পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন তোলা হয়েছিল যে এই সময় দাঁড়িয়ে চীন কি করে এই ধরনের বিবৃতি দিতে পারে, এটা কি তাহলে কোথাও গিয়ে পাকিস্তানের মিথ্যাচার? এমনকি পাকিস্তানের তরফ থেকে, পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ওই যে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হয়েছে, সেখানে কিন্তু চীনের বিদেশ মন্ত্রককে বা ওই যে মন্ত্রী রয়েছেন যার সঙ্গে কথা বলেছে বলে দাবি করা হয়েছে পাকিস্তান ফরেন মিনিস্টার, তাকে কিন্তু কোনো রকম ভাবে ট্যাগ করা হয়নি। এটা একটা প্রশ্ন। আর ঠিক তারপরেই আমরা আরেকটা ছবি দেখাচ্ছি। আমাদের যিনি রয়েছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, সেই অজিত ডোভালের সঙ্গে কথা হয়েছে চীনের বিদেশ মন্ত্রীর। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন করেছে চীন। সংঘর্ষ বিরতিতে যাওয়ায় ভারতের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে চীনের তরফ থেকে। সেই খবর আমরা তুলে ধরেছি ব্রেকের পরে। দুটো ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি, যেটা ব্রেকের আগে আমরা দেখিয়েছিলাম, একটা ভুয়ো দাবি করা হয়েছিল পাকিস্তানের তরফ থেকে, আর ব্রেকের পরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত নৌসেনা কর্তা নীলাঞ্জন দাম। নীলাঞ্জন বাবু স্বাগত। রাজা আর আমি রয়েছি শুভজিৎ স্টুডিও থেকে। নীলাঞ্জন বাবু, এই লাস্ট 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ধরে আমরা অনেকের সঙ্গেই কথা বলছি যে হঠাৎ করে পাকিস্তান এটা করলো কেন। অনেকগুলো কারণ উঠে এসেছে। এক, পাকিস্তানের সেনাবাহিনীর একটা অংশ হয়তো সত্যি সত্যিই চাইছিল যে আমরা পেরে উঠবো না ভারতের সঙ্গে, সংঘর্ষ বিরতি দরকার। আরেকটা অংশ হয়তো সেটা চায়নি, হতে পারে। অথবা পাকিস্তান সরকার চেয়েছিল, বরাবরই যেমন দেখেছিলাম পাকিস্তানের সেনা তারা সরকারের বিপক্ষে গিয়ে নিজেদের বাহুদুর প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে থাকে, হয়তো সেনা সেটাই করেছিল। এরকম বিভিন্ন মত উঠে আসছে। আপনার কি মনে হয়? দেখুন, আমাদের যুদ্ধের ক্ষেত্রে একটা কথা আছে যে যখন যুদ্ধ লাগে তখন প্রথম যার মৃত্যু হয় সেটা হলো সত্যের, ট্রুথ এর সবার আগে, ট্রুথ যেটা সত্যর মৃত্যু সবার আগে হয়। তো সেক্ষেত্রে এটা পাকিস্তানের ক্ষেত্রে এটা কিন্তু জলজান্ত যে এই যে চায়নাকে নিয়ে যে টুইটটা যে করেছে যে চায়না পাকিস্তানের সাথে আছে, এটা যে জলজান্ত মিথ্যে, এটা মানে উইদিন 5 মিনিটস এটা প্রুফ হয়ে গেছে। আর রইল বাকি যে সিজফায়ার তারা কেন উল্লঙ্ঘন করলো, এটা তাদের ইন্টারনাল কনফ্লিক্ট। দেখুন, পাকিস্তান যে একটা তাদের যে নিয়ত খারাপ, এটা কিন্তু নতুন ঘটনা নয়। সিজফায়ার উল্লঙ্ঘন এদের প্রথম হলো না। আমরা কার্গিলের সময় দেখেছি যে একদিকে আমাদের সেই বাস যাত্রা হচ্ছে, পাঞ্জাবের অমৃতসর থেকে লাহোর অবধি বাস যাত্রা হচ্ছে, আর ওই দিকে সে কার্গিলের তারা অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে সে কার্গিল যুদ্ধের সূচনা করছে। সুতরাং এটা নতুন কিছু না পাকিস্তানের জন্য, পাকিস্তানের কাছ থেকে, এবং এটা এক্সপেক্টেড, এবং তার জন্য কিন্তু সবসময় ভারতীয় সেনা রেডি আছে। এই যে সিজফায়ার ঘোষণা হওয়ার পরে ভারতীয় সেনাবাহিনী কিন্তু ঢিলা ছাড়েনি। যদি থাকতো, যদি লুজ হয়ে যেত, তাহলে কিন্তু ওরা এই যে 8:30টার পর থেকে যে আক্রমণগুলো করেছে তাতে কিন্তু অনেক ক্ষতি হতো। কিন্তু সেগুলো কিন্তু একদম প্রারম্ভিক যেভাবে গত 2.5-3 দিন 4 দিন ধরে ওদের সমস্ত ড্রোন আক্রমণগুলো যেভাবে আটকানো হয়েছে, এটা কিন্তু এই ওদের সিজফায়ার ঘোষণা হওয়ার ইমিডিয়েট পরে আবার ওরা যে আক্রমণগুলো করেছে সেটা কিন্তু একইভাবে ধ্বংস করা হয়েছে। তো সুতরাং পাকিস্তানের যে তারা যে একটা মানে তাদের নিয়ত খারাপ, বা আমি বলবো যে তারা যে অলওয়েজ বিট্রে করে, এটা কিন্তু একটা মানে প্রুভেন ট্রুথ। তো সেটা ধরে নিয়েই ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় যে সমস্ত সিকিউরিটি এজেন্সি আছে তারা কিন্তু এখনও রেডি আছে। আর সেকেন্ডলি যেটা তুমি প্রশ্ন যেটা করলে যে ওরা কেন এই সিজফায়ার উল্লঙ্ঘন করলো, এটা কার আদতে। নীলাঞ্জন বাবু, একটু আপনাকে থামাচ্ছি। এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। জম্মুর নাগরোটায় সেনা ছাউনির কাছে গুলি জখম একজন ভারতীয় সেনা জওয়ান। এই মুহূর্তের বড় খবর, জম্মুর নাগরোটায় সেনা ছাউনির কাছে গুলি জখম হয়েছেন একজন ভারতীয় সেনা জওয়ান। হামলাকারীদের খোঁজে নাগরোটায় তল্লাশি সেনার। এই মুহূর্তের বড় খবর, জখম একজন ভারতীয় সেনা জম্মুর নাগরোটায়। দেখো শুভজিৎ, টু আর্লি টু সে, আমরা আগ বাড়িয়ে এখনই অফিসিয়াল কোনো খবর না পাওয়ার আগে মন্তব্য করব না। কিন্তু যেটা সন্দেহ করা হচ্ছে সেটা যদি হয়, তাহলে ভারত কিন্তু আগেই বলে রেখেছে যে সেটাকে যুদ্ধ হিসেবে ভারত ধরে নেবে। আজকেই ভারত বলে দিয়েছে যে আজ যদি একটাও সন্ত্রাসী হামলা হয় তাহলে ভারত সেটাকে যুদ্ধ হিসেবেই ধরে নেবে। যারা করছে তাদের দিক থেকে সেটা যুদ্ধের উস্কানি বলেই ভারত ধরে নেবে এবং প্রত্যাঘাত করবে ভারত। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। শুভজিৎ, তুমি কথা বলো। কমলেশ, কি খবর পাচ্ছি আমরা? সূত্র কি বলছো কমলেশ?
দেখো, হোয়াইট নাইট কোর খানিকক্ষণ আগে, মানে ভারতীয় সেনার হোয়াইট নাইট কোর খানিকক্ষণ আগে যে স্টেটমেন্ট ইস্যু করেছে, সেখান থেকে আমরা যে খবরটা পাচ্ছি, নাগরোটা বেসের বাইরে একজন বা কয়েকজন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এবং যে সেন্ট্রি ছিলেন তিনি খুব সজাগ ছিলেন এবং তিনি যখন খোঁজাখুঁজি শুরু করেন তখন এই সন্দেহভাজনদের সঙ্গে একটা গুলির লড়াই হয় এবং সেই গুলির লড়াইয়ে সেন্ট্রি জখম হয়েছেন বলে ভারতীয় সেনা জানিয়েছে এবং সেই সন্দেহভাজন বা সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে নাগরোটায়। এটা নর্দার্ন কমান্ডের হোয়াইট নাইট কোর, সেই সূত্রে তারা এই স্টেটমেন্টটা খানিকক্ষণ আগে দিয়েছে। অর্থাৎ বেশ কিছুক্ষণ ধরেই নাগরোটায় কি ঘটেছে এটা নিয়ে একটা প্রশ্ন শোনা যাচ্ছিল। এইমাত্র সেনার তরফ থেকে স্টেটমেন্ট দিয়ে জানিয়ে দেওয়া হলো যে সন্দেহভাজনের ঘোরাঘুরি এবং তাকে যখন ধরতে যাওয়া হয় তখন গুলি এবং গুলির লড়াই, তাতে সেন্ট্রি জখম হয়েছেন এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে। ধন্যবাদ কমলেশ। এই মুহূর্তের বড় খবরের দিকে আমরা নজর রাখছি। জম্মুর নাগরোটায় সেনা ছাউনির কাছে গুলি, জখম একজন ভারতীয় সেনা জওয়ান। হামলাকারীদের খোঁজে নাগরোটায় তল্লাশি সেনার। নীলাঞ্জন বাবু, এখনো পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি সেই খবরই দর্শকদের সামনে তুলে ধরছি, একবারে কিছু বলছি না, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে এখানে একটা শুভজিৎ একবার বলে নিচ্ছি, পিআইবি ফ্যাক্ট চেক কিন্তু একটু আগেই জানিয়ে দিয়েছে যে যদি সোশ্যাল মিডিয়াতে আজে বাজে কিছু দেখেন, যেটুকু আমরা অথেন্টিক আপনাদের খবর দেবো সেটুকু বিশ্বাস করবেন। সোশ্যাল মিডিয়াতে আজে বাজে যদি কিছু দেখেন সেটা বিশ্বাস করবেন না, কারণ এই ঘটনাটাকে কেন্দ্র করে অতিরঞ্জিত করে কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে নানা রকম পোস্ট দিচ্ছে। আমরা তার উল্লেখের মধ্যে যাচ্ছি না শুভজিৎ। একদমই তাই, আমরা সেই উল্লেখে যাচ্ছি না। আমরা যেটুকু খবর পেয়েছি অথেন্টিক খবর, সেইটুকু খবরই আপনাদের সামনে দর্শকদের সামনে তুলে ধরছি। নীলাঞ্জন বাবু, আপনার কাছে সরাসরি চলে যাই। যে কথা যেখানে আপনাকে থামিয়েছিলাম, যে এই সিজফায়ার ভায়োলেশনটা কেন করলো পাকিস্তান? দেখুন, পাকিস্তান রাষ্ট্রটা কে চালায় সেটাই কিন্তু এখন একটা বড় কোশ্চেন। পাকিস্তান রাষ্ট্রের তিনটে এন্টিটি আছে। এক হলো পাকিস্তান সরকার, নির্বাচিত সরকার, শাহবাজ আহমদের সরকার, শাহবাজ শরীফের সরকার। সেকেন্ড হলো পাকিস্তান আর্মি, অ্যান্ড থার্ড হলো মিলিটেন্টরা, সন্ত্রাসবাদীরা। তো এই তিনটে কখনো কখনো এরা একজোট হয়ে তাদের দেশটাকে চালায়, কিন্তু কখনো কখনো কিন্তু এদের থট প্রসেসগুলো একটু ডাইভার্সাইড করে যায় এবং তাদের নিজেদের মধ্যে মেলে না। তো এক্ষেত্রে আপনারা একটা জিনিস দেখবেন, যখন এই সিজ ফায়ার নিয়ে যখন কথা হচ্ছিল, তো ইউএস সেক্রেটারি জেনারেল কিন্তু ভারতে যাকে ফোন করেছিলেন তিনি কিন্তু হলেন ভারতের বিদেশ মন্ত্রীকে ফোন করেছিলেন, কিন্তু পাকিস্তানের তরফে তার কথা হয়েছিল আসিফ মুনিরের সঙ্গে, তাদের জেনারেলের সঙ্গে। ফলে এক্ষেত্রে কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে পাকিস্তানের দেশে এখন তাদের নির্বাচিত প্রধানমন্ত্রীর অকাটটা কোথায় আছে। তো সেটা এবার এরকম হতেই পারে যে যেহেতু আমেরিকা সরাসরি আসিফ মুনিরের সঙ্গে ডিল করছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কোনো সেখানে নেই, সুতরাং কিন্তু তাদের মধ্যে একটা নিজস্ব ক্ল্যাশ থাকতেই পারে। এটা একটা এবং সেক্ষেত্রে সেই জন্য একটা সিজফায়ার, মানে পাকিস্তানের সিজফায়ারটাকে উল্লঙ্ঘন করা হয়তো নিজেদের মধ্যে ইন্টারনাল ক্ল্যাশের জন্য একটা প্রবাবিলিটি। সেকেন্ড প্রবাবিলিটি যেটা আমার মনে হচ্ছে যে পাকিস্তান আর্মির ভেতরে কিন্তু আমি গত এই 3-4 দিন থেকে আমি লাগাতার বলে আসার চেষ্টা করেছি যে পাকিস্তান আর্মির ভেতরে কোলাবোরেশন এবং তাদের ভেতরে যে ইউনিটি সেটা কিন্তু কমপ্লিটলি ধ্বস্ত হয়ে গেছে। তো এটাও কিন্তু একটা পসিবিলিটি হতে পারে যে সন্ধেবেলা যে 5:30টার সময় যে ডিসিশনগুলো নেওয়া হলো, 3:30টের ফোন কল থেকে তারপর 5:30টার সময় যে মিডিয়া ব্রেক করলো যে সিজ ফায়ার, এটাও কিন্তু একটা মানে খুব সামান্য হলেও কিন্তু একটা প্রবাবিলিটি থেকে থাকতে পারে যে তাদের পাকিস্তান আর্মির ভেতরে কোঅর্ডিনেশনের এতটাই অভাব এখন যে ওপর মহলে কি ডিসিশন হচ্ছে সেটা হয়তো গিয়ে গ্রাউন্ড লেভেলে যারা অপারেট করছে তাদের কাছে অবধি পৌঁছায়নি। এটা একটাও কিন্তু একটা প্রবাবিলিটির মধ্যে আপনি বলছেন এটাও একটা সম্ভাবনা হতে পারে যে আজকে যে সিজফায়ারের সিদ্ধান্তটা হয়েছে, যেটা পাক সরকার ভারত সরকার ঘোষণা করেছে, নিশ্চয়ই পাক তাদের মতো করে তাদের দেশে ঘোষণা করেছে, সেটা নিচুতলার যারা সেনাকর্মী তাদের কাছে খবর আসেনি। একদম হতে পারে, আবার মানে সেটাও হতে পারে, আবার এটাও হতে পারে যেহেতু পাক আর্মির ভেতরেই অনেকগুলো গোষ্ঠী হয়ে গেছে, অনেকেই আছে যারা আসিফ মুনিরের এগেনস্টে। কারণ আমি এর আগেও বলেছি যে আসিফ মুনিরকে
পছন্দ করে এরকম মানে আর্মির সংখ্যা কিন্তু পাকিস্তানে এখন অনেক হাতে গোনা কমে গেছে। প্লাস পাকিস্তান আর্মিতে কিন্তু অনেকগুলো ভাগে পাঞ্জাব অরিজিন, যেহেতু পাকিস্তান আর্মি পাঞ্জাব অরিজিন ডমিনেটেড, এবং অন্যান্য প্রদেশের আর্মিরা যেমন বালুচিস্তান, খাইবার পাখতুন বা পাঠান, তারা কিন্তু পাঞ্জাবিদের খুব ঘৃণা করে। তো এটাও কিন্তু ওদের মধ্যে নিজস্ব একটা সাবোটেজও হতে পারে যে পাকিস্তান মানে পাঞ্জাব অরিজিনের আসিফ মুনির যে একটা ডিসিশন নিয়েছে তাকে মানে তার ডিসিশনটাকে নালিফাই করে একটা সিজ ফায়ার উল্লঙ্ঘন করা। সো প্রবাবিলিটি অনেক কিছু এখানে থাকতে পারে, বাট অবশ্যই মানে অ্যাজ এ ম্যাচিউরড কান্ট্রি আমরা কোনো কিছুতেই আমরা এখন অ্যাজামশনে যাব না। লেটস সি যে যেহেতু এখন মানে 1.5 ঘন্টার মতো ওরা করার পরে তারপর আবার সমস্ত কিছু কন্ট্রোলে এসছে, তো লেটস সি যে আগামীতে আর কি হতে চলেছে। নীলাঞ্জন বাবু, আপনি শুরুতে একটা কথা বললেন এর আগের প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে মিথ্যাচার পাকিস্তানের, এটা একটা সহজাত বিষয়। জানি না এটা তাদের রাষ্ট্রীয় কর্তব্য কিনা, কারণ মিথ্যার উপরে গোটা দেশটা টিকে আছে। দেশের মানুষকে দিনের পর দিন এই সরকার, নির্বাচিত সরকার মিথ্যে কথা বলে, মিথ্যে প্রতিশ্রুতি দেয়। সেই দেশ যে গোটা বিশ্বের সামনে মিথ্যে বলবে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন নৌসেনা কর্তা নীলাঞ্জন বাবু আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে মনে হয় একটা প্রশ্ন করা মানে যথোপযুক্ত, এই যে কদিন আমরা প্রেস কনফারেন্স দেখলাম তাতে বায়ুসেনা এবং একই সঙ্গে পদাতিক সেনার যারা কর্তা সোফিয়া এবং আরেকজনকে আমরা দেখলাম ভূমিকা সিং, আজকেই আমরা প্রথম কিন্তু দেখলাম যে নৌসেনার একজন আধিকারিককে বসতে, মানে এটা কেন? কারণ নৌসেনারও তো নিশ্চয়ই এর মধ্যে কোনো রোল থেকে থাকবে এই কদিন যা হলো। না, এটা নিয়ে কোনো কনক্লুশন টানা ঠিক না, কারণ এটা জাস্ট মেবি এটা কোইন্সিডেন্ট। মানে কারা রিপ্রেজেন্ট করছে তাদের ওপর, মানে আর্মি কতটা, তাতে আর্মির কন্ট্রিবিউশন কতটা, এয়ারফোর্সের কন্ট্রিবিউশন কতটা, তার উপর ডিপেন্ড করে প্রেস ব্রিফিংয়ে যারা আসছে সেটা নিশ্চয়ই নয়। তবে গত কয়েকদিন ধরে আমাদের নৌসেনা গত কয়েকদিন ধরে কত দূর এগিয়েছিল। দেখুন বাজারে তো অনেক উড়ো খবর, গুজব খবর অনেক থাকে, কিন্তু আমরা সবসময় TV9 বাংলা অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। মানে নৌসেনার স্টান্সটা কি ছিল এই কদিন ধরে? হ্যাঁ, সেটাতেই আসছি যে দেখুন, বায়ুসেনা, স্থলসেনা এদের যে অ্যাক্টিভিটিগুলো, সেই অ্যাক্টিভিটিগুলো সবসময় চোখে পড়ে, খালি চোখে ধরা পড়ে, এবং সেটা খুব ইনস্ট্যান্ট, তাদের যে অভিজ্ঞতা হয় সেটা খুব ইনস্ট্যান্ট হয়। বাট নৌসেনার অভিজ্ঞতা কিন্তু আদার দেন মানে আক্রমণ করা বা যুদ্ধ করার বাইরেও কিন্তু নৌসেনার অনেকগুলো কার্যকর ভূমিকা নিয়ে থাকে নৌসেনা। যেরকম আমি এর আগে বলেছিলাম যে মানে পাকিস্তানের কিন্তু একটাই ট্রেড রুট আছে সমুদ্র পথে, সেটা হলো করাচি বন্দরের থ্রুতে। এবং এই যে ভারতীয় নৌসেনা গত কয়েকদিন থেকে, গত প্রায় 2 সপ্তাহ থেকে পুরো আরব সাগরের উপর কন্ট্রোলটা নিয়ে রেখেছে বলেই কিন্তু পাকিস্তানের যে একটা সাপ্লাই লাইন সেটা কিন্তু কেটে গেছে। এবং এই যে মানে আগে আমরা জানতাম যে পাকিস্তানের কাছে রসদ থাকতো মানে 7 দিনের রসদ, কিন্তু তারপর সেটা কমে 4 দিনের হয়েছে। কিন্তু এই যে পাকিস্তান গত 2 দিনের মধ্যেই যে পাকিস্তান মানে হাত পা জুড়ে দয়া ভিক্ষা করলো, এইটার পেছনে কিন্তু নেভির অবদানটাই অনেকটা। কারণ যে তুরস্ক থেকে একটা মাত্র জাহাজ করাচি বন্দরে আসতে পেরেছিল, এছাড়া কিন্তু আমরা মানে আপনাদের সমুদ্রপথটা সম্পূর্ণ ব্লক হয়ে যায়, কিন্তু আর কোনো রকম ওদের কোনো রকম ট্রেড হয়নি বা কোনো রকম মানে ওরা কিন্তু ইম্পোর্ট কিছু করতে পারেনি। এবারে ইম্পোর্ট কিন্তু শুধুমাত্র আর্মস অ্যামুনেশন নয়, ওদের নর্মাল দৈনন্দিন জীবনযাত্রা বেঁচে থাকার জন্য যে লজিস্টিক্স সেটাও কিন্তু বাইরে থেকেই প্রক্রিয়া করতে হচ্ছে, এবং সেইটা কিন্তু সেই সাপ্লাই লাইনটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে দেওয়া হয়েছে। এবং এর ফলে পাকিস্তানের মধ্যেও কিন্তু জনগণের মধ্যে একটা জনরোষের সৃষ্টি হয়েছে, এবং এর ফলেই কিন্তু পাকিস্তান 4 দিনের যে জিনিসটা 4 দিন টানতে পারতো সেটা কিন্তু 2 দিনের মধ্যেই কিন্তু ওরা কোনো রকমের দয়া ভিক্ষা করতে বাধ্য হয়েছে। তো সুতরাং নেভির ইম্পর্টেন্স কিন্তু ওখানে। হ্যাঁ, নেভি ডাইরেক্টলি কোথাও ফায়ার করেনি, কোনো ডিস্ট্রয় করেনি যেটা এয়ারফোর্স করেছে, যেটা আর্মি করেছে, কিন্তু নেভির উপযোগিতা কিন্তু অন্য দিক থেকে। সুন্দর বুঝিয়ে বললেন, দর্শকদের জন্য সুবিধা হলো, আমাদের নিজেদের জন্য অনেকটা সুবিধা হলো। অনেক ধন্যবাদ আপাতত আপনাকে। 6 মে রাতে অপারেশন সিঁদুর ভারতে, সে রাতেই পেহেলগাঁও গণহত্যার বদলা নিয়েছে নয়াদিল্লি।
পাকিস্তানের 9 জঙ্গি ঘাঁটিতে মিসাইল স্ট্রাইক, খতম মাসুদ আজহারের ভাই শ্যালক সহ গোটা পরিবার, একেবারে গোষ্ঠীকেই শেষ করে দেওয়া হয়েছে। খতরনাক 5 জঙ্গির তালিকাও দিয়ে দিল ভারত। এটা কিন্তু প্রমাণ, যারা জানতে চাইছিলেন যে কাদের কাদের ভারত গিয়ে সেখানে প্রত্যাঘাত করে যে কোন জঙ্গিদের নিকেশ করলো, সেটা আপনাদের আজকে আমরা সারাদিন ধরে দেখাচ্ছি, এখনও দেখাবো। জঙ্গির শেষকৃত্যে পাক সেনা, সেই ছবিও আন্তর্জাতিক মঞ্চে হাতিয়ার ভারতের। 6 মে গভীর রাত, আচমকা 9 জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। মুহূর্তে ধ্বংস লাহোর লাগোয়া মুরিদকে ঘাঁটি, লস্করে তাইবার উইং মার্কাজে তৈবার ঘাঁটি। নিহত খতরনাক জঙ্গি আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়া খাস। মুরিদকের মার্কাজ তৈবার দায়িত্বে ছিল আবু। নিহত আবুকে গার্ড অফ অনার দেয় পাক আর্মি। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রউফ। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের আইজি। বহালপুরের মার্কাজ সুবহান আল্লাহতেও এয়ার স্ট্রাইক করে ভারত। জৈশে মোহাম্মদের জঙ্গি তৈরি স্কুল গুড়িয়ে দেয় বায়ুসেনার মিসাইল। এখানেই খতম হাফিজ মোহাম্মদ জামিল, পরিচয় মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। বাহাবালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে থাকা হাফিজই তরুণদের জঙ্গি তৈরি করত, জৈশের হয়ে টাকা তোলার দায়িত্বেও ছিল। বাহাবালপুরের মসজিদের স্ট্রাইকে 10 জনের বেশি পরিজনকে হারিয়েছে মাসুদ আজহার। হাফিজের মতো মাসুদের আরেক শ্যালকও খতম ওই এক স্ট্রাইকেই। নাম মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব। জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। কান্দাহারের সেই IC 814 অপহরণ মামলার ওয়ান্টেড। লস্করের খালিদ ওরফে আবু আকাশা জৈশে মোহাম্মদের মোহাম্মদ হাসান খানকেও নিকেশ করেছে ভারতীয় মিসাইল। দূর থেকে হলেও নিখুঁত নিশানা, জঙ্গিদের কোমর ভেঙে জবাব ভারতের। পেহেলগাঁও হামলার যোগ্য জবাব, সন্ত্রাসবাদের টুটি টিপে মার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ, বাংলাদেশে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা ইউনূস সরকারের। নিঃসন্দেহে বড় খবর, বাংলাদেশে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগকে। বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ আওয়ামী লীগ। আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা ইউনূস সরকারের তরফে।